টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের দুটো গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা নির্ধারণ করেছি, কারণ অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন যে কেউ যদি কোনো দেশের, বিশেষ করে আমরা আমেরিকার কথাই বলবো, ইউএসের ভিসা পেয়ে থাকেন এবং সেটি যদি সেটা ট্যুরিস্ট ভিসা হতে পারে, এবং সেই ভিসা পাওয়ার পর যদি আমি ভ্রমণ না করি কিংবা একেবারেই ব্যবহার না করি, কিন্তু পরবর্তীতে আমি যেতে চাই আবার আমেরিকায়, তাহলে কি আমাকে ভিসা দেওয়া হবে না? অথবা 2 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর, 1.5 বছর, 3 বছর পরে যখন যাব তখন কি আমাকে ইমিগ্রেশন নানান ধরনের প্রশ্ন করবে কিংবা আমাকে আটকিয়ে দেবে কিনা? এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তার বাইরেও সুপ্রিয় দর্শক, আমাদের সমাজ ব্যবস্থায় নানা রকম টানাপোড়েন চলে এবং সেক্ষেত্রে আমাদের মধ্যে একটা বিবাহ বিচ্ছেদের একটা দুঃখজনক ঘটনা ঘটে থাকে, প্রায়শই আমরা দেখছি। সুতরাং সেই ক্ষেত্রে আমরা এই বিবাহ বিচ্ছেদের বিষয়টি নিয়ে কথা বলবো, চাইল্ড সাপোর্ট এবং চাইল্ড কাস্টোডি নিয়েও কথা বলবো, যেহেতু এটার সাথে এটা রিলেটেড, ফ্যামিলি রিলেটেড বিষয়। সুতরাং এগুলো নিয়ে কথা বলবো। এবং তার বাইরে সুপ্রিয় দর্শক, আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সবগুলো দেখে শুনে বুঝে নিশ্চয়ই আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে কথা বলবার জন্য বা আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট, জুরিস্ট, ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল জান্নাতুল রুমা। জান্নাতুল রুমা, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ ভাইয়া, বরাবরের মতো আমাকে ইনভাইট করার জন্য, এবং যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। তো অ্যাটর্নি রুমা, আজকে আমরা যে বিষয়গুলো নির্ধারণ করছি, একটু আগে আমি বলেছি যে আমেরিকার ভিসা পেয়ে ভ্রমণ না করলে বা ব্যবহার না করলে কি আর ভিসা দেওয়া হয় না, বা ইমিগ্রেশনে কি আটকে দেয়, এই ধরনের একটি আশঙ্কা বা ভয় অনেকের মধ্যেই থেকে থাকেন। তো সেই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আপনার মতামত জানার আগে আমি একটু ব্যাখ্যা করতে চাই এই বিষয়টি সম্পর্কে। সুপ্রিয় দর্শক, আপনি যদি ইউএসের ভিসা পান, বিশেষ করে ভিজিট ভিসা পান, তাহলে ভিসা পাওয়ার পর কতদিনের মধ্যে আমেরিকায় যেতে হবে? এই প্রশ্নটি অনেকেই আমাদেরকে করে থাকেন। আবার অনেকেই মনে করেন যে ভিসা পেয়ে যদি ইউএসএতে না যাওয়া হয় তাহলে হয়তো আমেরিকা আর কখনো ভিসা দেবে না। আসলে আমাদের মধ্যে অনেকেই এক ধরনের ভুল ধারণা নিয়ে আছে যে একবার আমেরিকার ভিসা, বিশেষ করে ভিজিট ভিসা পাওয়ার পর যদি তিনি সে দেশে না যান, তাহলে হয়তো সে দেশ আর কখনই তাকে ভিসা দেবে না। এটাও সম্পূর্ণ ভুল ধারণা। আবার অনেকেই আমেরিকা ছাড়াও বাংলাদেশের পার্শ্ববর্তী কোনো দেশের ভিসা পেয়েছেন, কিন্তু ভিসা পেয়েও তিনি সে দেশে ভ্রমণ করেননি, তাহলে পরের বার তিনি যদি আবার সেই দেশে যাওয়ার জন্যে ভিসার আবেদন করেন, তাকে হয়তো ভিসা দেবে না। এটাও একেবারেই ভুল ধারণা। বরং আপনার আশেপাশে খোঁজ নিলে আপনি দেখতে পাবেন যে অনেক মানুষই আছে যারা এরকম পরিস্থিতিতে পুনরায় ভিসা পেয়েছেন। তবে এখানে আমরা বাংলাদেশের পার্শ্ববর্তী কোনো দেশের ভিসা নিয়ে নয়, বরং আমেরিকায় যাওয়ার জন্য ভিজিট ভিসা পাওয়ার পর যদি আমেরিকায় না যাওয়া হয়, তাহলে পরবর্তীতে আর ভিসা পাওয়া যাবে কি না, সেই বিষয়টির উপর আমরা কথা বলবো। আমরা জানি সচরাচর আমেরিকার ভিজিট ভিসা 5 বছরের জন্য দেওয়া হয়, যাকে আমরা মাল্টিপল এন্ট্রি ভিসা বলে থাকি। অর্থাৎ আপনি আমেরিকায় বারবার যাওয়া আসা করতে পারেন এই ভিসা নিয়ে, কিন্তু আপনি এই ভিসা পাওয়ার পর 6 মাস, 1 বছর, 2 বছর বা 3 বছর, 4 বছর পর্যন্ত আপনি আমেরিকায় যান নাই। এখন আপনি যেতে চান, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে যে ইমিগ্রেশন আপনাকে আটকিয়ে দেবে। কিন্তু না, ইমিগ্রেশন আপনাকে আটকাবে না, কারণ আপনি ভিসা পেয়েছেন, ভ্যালিড ভিসা আছে আপনার কাছে। এই ভ্যালিড ভিসা থাকা অবস্থায় আপনি যে কোনো সময় আমেরিকা যেতে পারেন, এতে কোনো সমস্যা নেই বা কোনো অসুবিধাও নেই। দ্বিতীয়ত, ভিসা পেয়ে যদি সেই ভিসা ব্যবহার না করেন তাহলে কি হবে?
তাহলে কি আপনাকে পরবর্তীতে ভিসা দেবে না? অনেকেই মনে করেন ভিসা দেবে না। এ বিষয়টিও সত্য নয়। আপনি ভিসা পেয়েছেন, কিন্তু আপনি আপনার ব্যস্ততার কারণে যেতে পারেননি। এটা আসলে একদিক থেকে আপনার জন্য ক্রেডিট, কারণ বাংলাদেশের আশেপাশের দেশগুলোর কথা বাদ দিয়ে আমরা যদি উন্নত কোনো দেশের কথা বলি, যেমন ইউএসএ, কানাডা, সেনজিন বা ইউরোপের বড় বড় দেশের ভিসা আপনি পাওয়ার পরও আপনার ব্যস্ততার কারণে আপনি যেতে পারেননি, এটা আপনার জন্য ক্রেডিট। কারণ এসব দেশের ভিসা পাওয়া অত্যন্ত কঠিন, সবাই পায় না, অথচ আপনি পেয়েও ব্যস্ততা বা অন্য যে কোনো কারণে হোক যেতে পারেননি। তার মানে আপনি আপনার দেশের একজন স্টাবলিশড মানুষ, ভালো মানুষ, বা আপনি এমন কোনো কাজকর্ম বা ব্যবসা বাণিজ্য করেন সেটা ফেলে আপনি কখনো ইউরোপ বা আমেরিকায় স্থায়ীভাবে কিংবা অবৈধভাবে থাকতে চাইবেন না, বা অবৈধ সুযোগ সুবিধাও গ্রহণ করতে চাইবেন না, খারাপ কাজের সাথে জড়িত হবেন না, আইন ভঙ্গ করবেন না, দেশের কোনো ক্ষতি করবেন না। যদি চাইতেন তাহলে আপনি ভিসা পাওয়ার সাথে সাথেই, মানে 2-1 দিনের মধ্যেই চলে যেতেন। এরূপ অবস্থায় আপনি আবার ভিসার জন্য আবেদন করলে ভিসা অফিসার ভিসা দিতে দ্বিতীয়বারও চিন্তা করবে না বা কার্পণ্য করবে না। কাজেই এই ধারণাগুলো একেবারেই ভুল যে ভিসা পেয়ে না গেলে আপনাকে পরবর্তীতে ভিসা দেওয়া হবে না, বা ভিসা পেয়ে আপনাকে যেতেই হবে, এরকম কোনো বিষয় নেই। এটি টোটালি আপনার উপর নির্ভর করে। অনেকে অনেক রকম যুক্তি দিতে পারেন, উদাহরণও দিতে পারেন। হতে পারে সেটা অন্য কোনো কারণে ভিসা রিফিউজ হয়েছে, তবে না যাওয়া বা না ব্যবহার করার কারণে নয়। আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছে। অ্যাটর্নি জান্নাতুল রুমা, আজকের এই বিষয়টি সম্পর্কে আপনাকে একটু আমি ব্যাখ্যা করেছি, এই বিষয়টি সম্পর্কে আপনার কিছু মতামত জানতে চাই। অ্যাটর্নি জান্নাতুল রুমা। ধন্যবাদ ভাই আপনাকে। অনেকাংশে আপনি নিজেই এটা নিয়ে আলোচনা করেছেন এবং অনেক সুন্দর করে ডিটেলসে আলোচনাটা হয়েছে। এর সাথে সাথে আমি একটা বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কি, যদি কেউ ভিসা পাওয়ার পরে না আসে, সামহাও যদি কোনো কারণে আসতে না পারে, এবং পরবর্তীতে অনেকে এটা নিয়ে কনফিউশনে থাকে যে কি পরবর্তীতে যদি আবার রিনিউ করার জন্য যদি অ্যাপ্লিকেশন করা হয়, সেই অ্যাপ্লিকেশনটা আদৌ কতটুকু অ্যাকসেপ্ট করবে। তো সেই ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্সের পসিবিলিটিটা অবশ্যই রয়েছে, কারণ এটা ডিপেন্ড করা হচ্ছে কি আপনার স্ট্যাবিলিটির উপরে এবং আপনার ওভারঅল সিচুয়েশনের উপরে, যে ভিসাটা আপনাকে রিনিউ করবে কি করবে না। শুধুমাত্র যে আপনি ট্রাভেল করার নাই সেটা কিন্তু কোনো মেজর ইস্যু হয়ে দাঁড়ায় না। আর এছাড়া আমি বলবো, আপনি ট্রাভেল না করলে তেমন কোনো প্রবলেম নাই, বাট আপনি যদি একবার ট্রাভেল করেন, ট্রাভেল করে আসার পরে আপনি যে ভিসা কিংবা যে ক্যাটাগরিতে আমেরিকাতে এন্ট্রি করেছেন, এবং সেই ক্যাটাগরিতে মাধ্যমে কি যদি আপনি এই ক্যাটাগরি কোনো ভায়োলেশন করে থাকেন, ফর এক্সাম্পল আপনি যদি B1 B2 ভিসা কিংবা ট্রাভেল ভিসা নিয়ে আসেন এবং পরবর্তীতে দেখা গিয়েছে আপনি এখানে হয়তো কোনো রকমের আইডি বানিয়েছেন, কিংবা দেখা গেছে আপনি হয়তো কোনো জব করেছেন যেটা হচ্ছে কি ক্লিয়ারলি আপনার ভিসার ভায়োলেশন। এছাড়াও যদি আপনার হয়ে থাকে একটা নির্দিষ্ট যে টাইমের জন্য আপনাকে ভিসাটা স্টে করার জন্য আপনাকে পারমিশন দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি যদি আপনি স্টে করে থাকেন, কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ভিসার ভায়োলেশন। তো এই বিষয়গুলো হচ্ছে কি মেজর হয়ে দাঁড়ায় ভবিষ্যতে আপনাকে ভিসাটা রিনিউ করবে কি করবে না। যদি আপনি এজ লং এজ আপনি আপনার সেই ভিসার ভায়োলেশনটা করেন নাই, সেই ক্ষেত্রে আপনাকে রিনিউয়ালের পসিবিলিটিটা ভালোই থাকবে। শুধুমাত্র যে আপনি ট্রাভেল করেন নাই সেটা কোনো মেজর কোনো ইস্যু হয়ে দাঁড়াবে না। তো সেই ক্ষেত্রে যখন কেউ আসবে তাহলে মেক শিওর করতে হবে তারা যে ক্যাটাগরির মাধ্যমে আসবে সেই ক্যাটাগরির জন্য কোনো ভায়োলেশন না হয়ে থাকে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি জান্নাতুল রুমা। আসলে অনেকের ক্ষেত্রেই এই ভিতেটা যেহেতু কাজ করে, এবং আমাদের কাছে অনেকেই এই ধরনের প্রশ্ন করেছেন, বিশেষ করে আমাকেও বলেছেন যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করবেন যাতে আমরা এটি নিয়ে আমরা দুশ্চিন্তা মুক্ত হতে পারি। আশা করি আজকের আলোচনার মধ্যে দিয়ে, এবং আমি যেটুকু বলেছি তার বাইরে আপনিও বিভিন্ন ক্যাটাগরির ভিসা সম্পর্কে কথা বলেছেন এবং আসল ফ্যাক্টস বা ফাইন্ডিংসগুলো আপনি তুলে ধরতে পেরেছেন। সে কারণে আশা করি সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছিলেন তারা আজকেই আলোচনার মধ্যে দিয়ে দুশ্চিন্তা মুক্ত হতে পেরেছেন যে আসলে ভিসা পেলে
বিশেষ করে আমি ট্যুরিস্ট ভিসার উপরে কথা বলেছি, আপা অন্যান্য ভিসার কথা বলেছেন। তো সেক্ষেত্রে যে ট্যুরিস্ট ভিসা পেয়ে যদি আপনি না যান বা পরবর্তীতে যান, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আশা করি এই বিষয়টি সম্পর্কে পরিষ্কার করতে পেরেছি। আমরা একটু মূল আলোচনায় যাওয়ার আগে, অর্থাৎ আমরা ডিভোর্স বা চাইল্ড সাপোর্ট, চাইল্ড কাস্টডি নিয়ে কথা বলবো, তার আগে ফেসবুকে অনেকগুলোই প্রশ্ন ইতোমধ্যে চলে এসেছে, আমরা একটু কথা বলতে চাই। তো তাসলিমা আলী, খুব দুঃখজনক যে তিনি বলছেন যে আমি আমার 20টি দেশের ভিসা থাকার পরও আমেরিকা কানাডার ভিসা পাই নাই, কারণটা কি হতে পারে? এই বিষয়টা সম্পর্কে যদি একটু আলোচনা করেন তাহলে তাসলিমা আলী অন্তত কিছুটা স্বস্তি পাবে যে কেন তিনি পান নাই। আপনার কাছে কি মনে হয়? If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. দেখুন, যখন আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন কোন একটা ক্যাটাগরির জন্য, তখন সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরস জড়িত। আপনি যে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই ভিসার তারা দেখবে আপনার ইন্টেনশনটা কি। যদি আপনার ইন্টেনশন থাকে ওই ক্যাটাগরি অনুযায়ী, আপনি যদি ট্রাভেল ভিসার জন্য অ্যাপ্লাই করেন, আপনার ডেফিনেটলি আপনার ট্রাভেল ভিসার আপনার ক্যাটাগরি হচ্ছে কি নন ইন্টেন্ডেড ভিসা। আপনি আমেরিকা এসে কোন রকমের এই ভিসার ভায়োলেশনটা করবেন না। যদি তাদের মনে হয়ে থাকে সামহাও, যদি মনে হয়ে থাকে যে কি আপনি এই ভিসার ভায়োলেশনটা করবেন, তাহলে সেই ক্ষেত্রে তারা আপনাকে ভিসার এলিজিবিলিটি থেকে বাদ দিতে পারে। কিংবা তাদের যদি মনে হয়ে থাকে আপনি যে ডকুমেন্টস গুলো সাবমিশন হয়েছে সেই ডকুমেন্টস গুলো ইনাফ না, কিংবা যদি এরকম হয়ে থাকে যে কি আপনি যে অ্যাপ্লিকেশনটা ফিল আউট করেছেন DS-160 সেই অ্যাপ্লিকেশনের ইনফরমেশনের সাথে আপনার যে ডকুমেন্টস গুলো আপনি সাবমিট করেছেন অ্যাজ এ সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে, সেই ডকুমেন্টস এর সাথে আপনার অ্যাপ্লিকেশনে যদি কোনো রকমের মিস ইনফরমেশন থেকে থাকে, তাহলে সেক্ষেত্রেও আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করতে পারে। আবার এমনও হতে পারে আপনার ফ্যামিলি ওয়াইজ আপনি অ্যাপ্লিকেশন করেছেন, আপনার টাইটও অনেক লিমিটেড আপনার নিজের দেশে, তো সেক্ষেত্রেও আপনার ভিসাটা রিজেক্ট করতে পারে। আবার দেখা যায় এই যে ভিসা যখন যায় ইন্টারভিউর জন্য, ডিফারেন্ট আপনার অফিসার ইন্টারভিউ নিয়ে থাকে। এই অফিসারের সাবজেক্টিভ একটা জাজমেন্ট রয়েছে, সে জাজমেন্টের উপর বেস করে যদি কোনো রকমের মনে হতে পারে যে কি আপনার এই ভিসার জন্য আপনি এলিজিবল না, তাহলে ডিসক্রিশনারি পাওয়ার ইউজ করে কিন্তু ভিসাটা রিজেক্ট করতে পারে। বাট দ্য গুড নিউজ হচ্ছে কি এই নন ইন্টেন্ডেড কিংবা নন ইমিগ্রেন্ট ভিসাগুলো আপনার একবার যদি রিজেক্ট হয়েছে, তার মানে এই নয় যে কি আপনি পরবর্তীতে আর অ্যাপ্লাই করতে পারবেন না। সামহাও যদি যে মিস্টেকটা আপনার কিংবা যে বিষয়টা উপর বেস করে ভিসাটা রিজেক্ট হয়েছিল, সেটা টু ফাইন্ড আউট, এই বিষয়টা যদি ফাইন্ড আউট করতে পারেন, তাহলে পরবর্তীতে যখন অ্যাপ্লিকেশন করবেন সেই বিষয়টা যে এররটা ছিল ওটা কারেকশনের চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। গুড লাক। অনেক ধন্যবাদ তাসলিমা আলী, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তবে আপনি যদিও বলেছেন 20টি দেশের ভিসা আপনার ছিল, আসলে আপনার ফর ইউর কাইন্ড ইনফরমেশন যে আসলে এরকম ভিজিট ভিসার ক্ষেত্রে অনেকেই বলে থাকে যে বিভিন্ন দেশ ঘুরতে হয়, এটিও সম্পূর্ণ নির্ভর করে, যেটি আজকের অতিথি বললেন যে ভিসা অফিসারের উপরে নির্ভর করে। এমনও দেখা গেছে কোনো দেশই ভ্রমণ করেনি কিন্তু সে ভিসা পেয়েছে, আমেরিকার ভিসা পেয়েছে। আবার ওই আপনি 20টা পেয়েছেন, 50টা দেশ ঘুরেছে তাও পায়নি, যেমন আপনি 20টি দেশ ঘোরার পরেও পাননি। এটা সম্পূর্ণ ওই ভিসা অফিসারের উপরে অনেক সময় নির্ভর করে, আপনার অ্যাটিটিউডের উপরে, আপনার কথা বলার উপরে, আপনি যখন ইন্টারভিউ দিতে গেছেন আপনার সাইকোলজিক্যাল টেস্ট একটা ওরা আপনি করে নেয়, সেক্ষেত্রেও হতে পারে এরকম। তো তারপরেও যেহেতু এটা যে গুড নিউজ যেটা আছে যে আপনার একবার রিফিউজ হয়েছে তাতে কিছু যায় আসে না, আপনি আবার অ্যাপ্লাই করতে পারেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রিয়া আহমেদ, তিনি বলছেন যে আমার হাজব্যান্ড সিটিজেন, আমার হাজব্যান্ড ওনার মায়ের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে, তো এখন মানে অ্যাপ্লাইয়ের পরে মোটামুটি কতদিন পর্যন্ত তার সময় লাগতে পারে তার মা আমেরিকায় আসার জন্য বা ভিসা পাওয়ার জন্য, একটু যদি বলেন।
এই ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশনটা করে থাকে তাহলে সেটা হবে হচ্ছে কি ইমিগ্রেন্ট ভিসা। ইমিগ্রেন্ট ভিসাতে কেউ যদি আউট অফ ইউনাইটেড স্টেটস থেকে থাকে তাহলে দুইটা স্টেপ। ফার্স্ট আপনাকে ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভালের পরে আপনার কেসটা চলে যাবে এনভিসিতে, ন্যাশনাল ভিসা সেন্টারে। ন্যাশনাল ভিসা সেন্টারে যাওয়ার পরে আপনাকে বেশ কিছু ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে সিইএসসি কনসুলার ওয়েবসাইটের মাধ্যমে। এই ডকুমেন্টস গুলো সাবমিট করার পরে যখন এটার ডকুমেন্টারি কোয়ালিফিকেশনটা আসবে, পরবর্তীতে আপনার কেসটা পাঠিয়ে দেওয়া হবে এমবেসিতে, যে এমবেসিটা আপনি সিলেক্ট করবেন ইন্টারভিউ দেওয়ার জন্য। সে এমবেসিতে যখন পাঠিয়ে দিবে, এরপরে এমবেসির অ্যাভেলেবিলিটির উপর, ইন্টারভিউ অ্যাভেলেবিলিটির উপর বেস করে তারপরে ইন্টারভিউটা ডাকা হয়ে থাকে। কিন্তু এখন যে যদি প্রশ্নটা করে থাকেন কতদিন লাগবে, এক্সাক্ট টাইমটা কিন্তু কখনোই বলাটা সম্ভব না, এটা ভ্যারি করে। যেমন আমাদের একটা কেসে আমাদের প্যারেন্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিল একজন ক্লায়েন্ট, এবং ওনার অ্যাপ্রুভাল চলে এসেছিল উইদিন 26 ডেজ এর মধ্যে। কিন্তু এর বাইরে এটা হচ্ছে কি রেয়ার। এছাড়াও আরো অনেক অ্যাপ্লিকেশন দেখা যায় যারা অ্যাপ্লিকেশন করেছে 1 ইয়ার হয়ে গেছে, এখন অ্যাপ্রুভ হচ্ছে না। সো এটা ডিপেন্ড করে। যখন আপনি ওদের সাথে ইনকোয়ারি করার জন্য চেষ্টা করবেন, আপনি রেসপন্স শুনবেন হয়তো এখন বর্তমানে রিভিউ তো রয়েছে, নো ফার্দার এভিডেন্স ইজ নিডেড, সামথিং লাইক দিস, তারা এইভাবে রেসপন্সটা করে থাকে। সো এক্সাক্ট টাইমটা বলা যায় না, এটা হয়তো 1 মান্থও লাগতে পারে, 1 ইয়ারও লাগতে পারে আপনার অ্যাপ্রুভালটা হওয়ার পরে। পরবর্তীতে আপনি যখন অ্যাপ্রুভ হওয়ার পর যখন কনসুলার প্রসেসের জন্য যাবে, সেই ক্ষেত্রেও টাইমটা সাধারণত কম্পারেটিভলি কম লাগে, কারণ এটা রিভিউটা করা হয়ে থাকে এভরি 2 উইকস নর্মালি। যখন আপনি ডকুমেন্টস যা যা ডকুমেন্ট চাওয়া হয়েছে সব ডকুমেন্ট যখন সাবমিট করবেন, এরপরে সাধারণত 2 উইকসের ভেতরে তারা রিভিউ করবে। যদি দেখা যায় কোনো কিছু মিসিং রয়েছে, কিংবা যদি দেখা যায় কোনো কিছু কারেকশনের প্রয়োজন রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সেটাও ওরা মেনশন করে দেয়। তো এই বিষয়টা যেহেতু খুব দ্রুত রিভিউ হয়ে থাকে, তাহলে আপনার ডকুমেন্টের কোয়ালিফিকেশনটা দ্রুত চলে আসে। কিন্তু আবার ডকুমেন্টের কোয়ালিফিকেশন হওয়ার পর যখন এমবেসিতে যাবে আপনার অ্যাপ্লিকেশনটা ইন্টারভিউ ডেটের জন্য, সেই ক্ষেত্রেও হচ্ছে কি সময়টা খানিকটা আগে অনেকটা কম সময় লাগতো, এখন অনেকটাই আগের চেয়ে ডাবল সময় লাগছে বলতে গেলে। অনেক অ্যাপ্লিকেশন রয়েছে মোর দেন 8-9 মান্থস হয়ে গেছে, এখনো ইন্টারভিউ ডেট হচ্ছে না ডকুমেন্টারি কোয়ালিফিকেশন হওয়ার পরও। সো ওভারঅল টাইমটা লাগতে পারে, মিনিমাম হয়তো লাগতে পারে 1.5 ইয়ার্স মতো লাগতে পারে ওভারঅল সবকিছুর জন্য। এর চেয়েও বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। সো নট ডিপেন্ডস ইচ কেস। নিশ্চয়ই বুঝতে পেরেছেন পাপিয়া আহমেদ। আসলে আমরা এই ধরনের প্রশ্নের উত্তর দিতে চাই না যে কতদিন লাগতে পারে। আমরা হয়তো একটি বায়বীয়ভাবে বলে দিলাম, আপনি সেটার উপরে বলবেন যে টেলিভিশনে বলেছে অথচ ঠিক হলো না, এই জন্য আমরা এই ধরনের প্রশ্ন দিতে পারি। যেমন সাদাত হোসেন একটি প্রশ্ন করেছেন যে তারও ইন্টারভিউ কতদিন লাগতে পারে। দুঃখিত, আপনার এই প্রশ্নটিও কতদিন লাগতে পারে আমরা এটার জবাব দিতে অপারগতা প্রকাশ করছি। কাজী আলামিন হোসেন তিনি বলছেন যে আই অ্যাপ্লাই I-130 for my kids December 21, 2021. I didn't receive the approval letters. If I call USCIS, they just say process. What I should be doing now? I am green card holder. My kids are under 21. Please answer my question. এই ব্যাপারে আপনার কি পরামর্শ? যেটা ইউএসএস বলেছেন সেটাও আমার পরামর্শ, যেহেতু ওনারা বলেছেন এই মুহূর্তে এটা আন্ডার প্রসেসিং এর রিভিউ তো রয়েছে, ইট মিনস এখন এই মুহূর্তে কোনো অ্যাডিশনাল ডকুমেন্টস প্রয়োজন নেই, তারা এখন রিভিউ করছে। সো আপনাকে এখন ওয়েট করা ছাড়া আসলে খুব বেশি কোনো অপশন নেই। বাট আপনার যদি সামহাও কোনো ইমার্জেন্সি থেকে থাকে, আপনি রিকোয়েস্ট করতে পারেন দ্রুত করার জন্য, বাট সেটাও ডিপেন্ড করবে কোন গ্রাউন্ডে আপনি ইমার্জেন্সিটা রিকোয়েস্ট করছেন সেটা। সো ওয়েট করতে হবে, চেক করতে হবে কোনো ডকুমেন্ট চাচ্ছে কিনা। আর ইয়েস, বেস্ট অফ লাক। ওয়েট করা ছাড়া এই মুহূর্তে খুব বেশি এই মুহূর্তে কোনো কিছুই করার নেই। আশা করি কাজী আলামিন হোসেন উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমরা একটু মূল আলোচনায় যাওয়ার আগে সম্ভবত একজন দর্শক টেলিফোনে আছেন, আমরা তার টেলিফোনটি নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেনটা অ্যাটর্নির কাছে, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের প্যারোল এন্ড প্লেসের জন্য। এটা শুনছি 23rd-এ এটার একটা রেজাল্ট আসবে। যদি একটু বলতেন এটার রেজাল্টটা কি আসতে পারে, বা এইসব এই কেসগুলা কি আগে কখনো ছিল, এরকম কোর্টে যাওয়ার পর ডিসিশনটা কিরকম হয় একটু যদি বলতেন। আপনার বিষয়টি এটার আগে একটু আপনার বিষয় আপনি বলেন যে
আপনি কি 10 বছর ধরে এখানে আছেন? অবৈধভাবে এসেছেন না বৈধভাবে এসেছেন, কিভাবে এসেছেন? সবকিছুই আছে, সব অ্যাপ্লাই করা হয়ে গেছে। আপনি কি কোনো সিটিজেনকে, আমেরিকান সিটিজেনকে বিয়ে করেছেন? হ্যাঁ হ্যাঁ। কত বছর হয়ে গেছে আপনার এখানে আসা? আমার 24 বছর। 24 বছর। আপনি কিভাবে এসেছিলেন? বৈধ উপায়ে না অবৈধ সীমান্ত দিয়ে পাড়ি দিয়ে বাইরে? অবৈধ উপায়ে। হ্যাঁ, আমি সবকিছুই ঠিক আছে, আমি জানি। আমি জাস্ট এটা রেজাল্টটা জানতে চাচ্ছি, এটা কি হতে পারে। এটা 20 শুনছি, এটা রেজাল্টটা আসবে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি জান্নাতুল রুমা। যদি আমরা দেখে থাকি সবসময় কোনো একটা যদি এক্সিকিউটিভ কোনো অর্ডার কিংবা প্রেসিডেন্সিয়াল কোনো পলিসি, কোনো রকমের কোনো পলিসি যদি নিয়ে থাকে, পরবর্তীতে এরকম অনেক ক্ষেত্রে হয়েছে যেটার এগেইনস্টে কোর্টে কেস হয়েছে এবং এটারও ইতিমধ্যে হয়ে গেছে, পেন্ডিং এ থেকে যায়। ইয়েস, সো সেম বিষয়টা আমরা এইটাতেও প্যারালিং প্লেসের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কোর্টের মাধ্যমে বিষয়টা ফেভারে রায় দিয়েছে, আবার অনেক সময় দেখা গিয়েছে কোর্টে সামহাউ অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো সেটা এখন থেকে আসলে অনুমান করাটা অনেক বেশি ডিফিকাল্ট। আমাদেরকে ওয়েট করতে হবে নেক্সট ডেট পর্যন্ত, যে ডেটে এটা ডিসিশনটা দিবে। সো এই মুহূর্তে ওয়েট করতে হবে। কোনো কিছু অনুমান করাটা অনেক বেশি হয়তো অ্যাকুরেট নাও হতে পারে। জাস্ট লেটস ওয়েট সি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার টেলিফোনের জন্য। আমাদের আরও কিছু প্রশ্ন আছে, ফেসবুকেও আছে, টেলিফোনেও আছে, এবং মূল আলোচনা তো রয়ে গেছে। সবগুলোই আমরা আলোচনা করব। তবে আচ্ছা, একটি টেলিফোন নিয়ে আমরা একটু বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, সম্ভবত লাইনটা কেটে গেছে। তো আমরা এর পরবর্তীতে আলোচনা করব যে যেটি আমরা বলেছিলাম যে আমাদের সামাজিক অবস্থায় বা অবকাঠামোতে কিছুটা হয়তো ঘুম ধরেছে বা কিছুটা হয়তো অবক্ষয়ের হয়েছে, যে কারণে এখন আমরা দেখছি যে খুব যেমন ঘটা করে বিয়ে হচ্ছে, শত শত লোক নিয়ে দাওয়াত দেওয়া হচ্ছে, অনেক উৎসব আয়োজনের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হচ্ছে, আবার তেমনি মাস পেরুতে না পেরুতেই 2 মাস, 6 মাস, 1 বছর পেরুতে না পেরুতেই বিরহের সুজ বাড়ছে, বিরহের সাড়াই বাড়ছে। এটি একটি বড় ধরনের একটি আমরা মনে করবো যেটা অবক্ষয়ই হচ্ছে কি না। তো সেই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো। যদি একান্তই পারস্পরিক সমঝোতা না হয়, বিশ্বাস সম্মান যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আলাদা হয়েটাই ভালো। সেই ক্ষেত্রে আমরা আজকেই ডিভোর্স নিয়ে কথা বলবো। তবে তার আগে একটি নিতে চাই ছোট্ট বিরতি। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জুরিস ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল জান্নাতুল রুমা, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জান্নাতুল রুমা, আমরা আবারও একটু মূল বিষয়ে যাওয়ার আগে, আলোচনার আগে, একজন দর্শক সম্ভবত যিনি লাইনটি কেটে গেছিলেন তিনি আবার বোধহয় সংযুক্ত হয়েছেন। আমরা তার টেলিফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আলবানি থেকে শাহাদাত বলতেছিলাম। জি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার ওয়াইফের জন্য 2022 সালের মার্চের 20 তারিখে অ্যাপ্লাই করছি। তো এখন পর্যন্ত আমি শুধু রিসিপ্ট লেটারটা পাইছি। আপনার কথা ঠিক শুনতে পাচ্ছি না অ্যাটর্নি জান্নাতুল রুমা, আপনি কি শুনতে পাচ্ছেন ওনার কথা? একটু আপনাদের এখানে মনে হয় না, আমাদের ঠিক আছে। প্রবলেম হচ্ছে। আমি আচ্ছা, এখন বলুন। এখন শোনা যাচ্ছে। আপনার এই কথাগুলো শুনতে পাচ্ছি ভালো মতো। এবার বলুন। আচ্ছা, আমি আমার ওয়াইফের জন্য 2022 সালের 20 মার্চ অ্যাপ্লাই করছি। তো আমি এ পর্যন্ত জাস্ট শুধু রিসিপ্ট লেটার পাইছি। আর ওরা আমাকে একটা ইউএসএআইডি অনলাইন অ্যাকাউন্ট খুলতে বলছে, আমি ওইখানে অ্যাকাউন্টটা খুলছি। আমার দুটো প্রশ্ন। আমি এ পর্যন্ত 2.5 বছর হয়ে গেছে, শুধু আমি রিসিপ্ট লেটারটা পেয়েছি। এটা কোনো সমস্যা হচ্ছে না কোনো কারণে লেট হচ্ছে? আর দ্বিতীয় প্রশ্ন, ওরা যে আমার আবার এদিক দিয়ে সিটিজেন অ্যাপ্লাই সময় হয়ে গেছে এই নভেম্বরের 5 তারিখের পর থেকে। তো ওরা যে আমাকে যে অনলাইন খোলার জন্য যে অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া হয়েছে, আমি কি ওইখানে গিয়ে আমার সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবো, নাকি
আমাকে নতুন করে অনলাইন অ্যাকাউন্ট খুলে অ্যাপ্লাই করতে হবে, যদি একটু উনি বলেন। অনেক ধন্যবাদ। সম্ভবত আপনি এই প্রশ্নটির আগেও করেছেন আমার যতদূর মনে পড়ে। তারপরেও অ্যাটর্নি জান্নাতুল রুমা, আপনি তো নিশ্চয়ই প্রশ্নটি শুনেছেন। আমি প্রশ্নটা ভালো করে শুনতে পাইনি। শুনতে পাচ্ছেন যে উনি 2022 সালের 20 মার্চ ওনার ওয়াইফের জন্য আবেদন করেছেন, শুধু রিসিভ লেটারটি এ পর্যন্ত পেয়েছেন এবং ওনার একটা অ্যাকাউন্ট খুলতে বলেছিলেন, অ্যাকাউন্টটাও খুলেছে। ইতোমধ্যে ওনার এই নভেম্বর মাসে সিটিজেনশিপের পরীক্ষা আছে, সেক্ষেত্রে ওনাকে কি আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে কিনা বা কি পদ্ধতিতে উনি এগোবেন, এই বিষয়টি হয়তো ওনার প্রশ্ন। আমিও ঠিক মতো শুনতে পাইনি, বলুন। উনি যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন, ইট মিনস হচ্ছে উনি অ্যাজ এ গ্রিন কার্ড হোল্ডার হিসেবে তার স্পাউসের জন্য অ্যাপ্লিকেশনটা করেছিলেন। তো সাধারণত গ্রিন কার্ড হোল্ডারের স্পাউসের যখন অ্যাপ্লিকেশনটা করা হয় তখন কিছুটা লং টাইমটা লেন্থই অনেক বেশি থাকে কম্পারেটিভলি ইউএস সিটিজেনের চাইতে। তো সেক্ষেত্রে ওনার এখন যে অ্যাপ্লিকেশনটা উনি করেছিলেন এটা যদি অ্যাজ লং এজ রিভিউতে থাকে তাহলে ইটস ওকে। এবং যখন উনি সিটিজেনশিপ পরীক্ষাটা দেওয়ার পরে যখন সিটিজেনশিপ সার্টিফিকেটটা পাবে তখন যদি উনি আপডেট করে দেয় ওনার এই অ্যাপ্লিকেশনের সাথে, তখন অ্যাপ্রুভালটা অনেক দ্রুতই চলে আসবে। আর সে অবশ্যই সে চাইলে ভিজিট নোটিশটা দিয়ে বাই মেলেও ইয়াটা আপডেটটা করতে পারে, অথবা চাইলে ইউএসএস যে এখন যে তার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে জাস্ট আপলোড করে দিতে পারে তার রিকোয়েস্টটা আপডেট করার জন্য, এবং অথবা জাস্ট ফোন করেও বলে দিতে পারে এবং পরবর্তীতে ইউএস সিটিজেনশিপ সার্টিফিকেটটা পাঠিয়ে দিতে পারবে। আর যে সেকেন্ড কোয়েশ্চেনটা, ওনাকে নতুন করে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিনা, নো, এরকম কোনো সিস্টেম নেই। আপনি একটা অ্যাপ্লিকেশনের জন্য যখন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন দ্যাট ইজ ইনাফ, এবং পরবর্তীতে এই অ্যাপ্লিকেশনের যা যা চেঞ্জ আসবে কিংবা যা যা ইনফরমেশন আর এভিডেন্স আপনাকে সাবমিট করতে হবে সবকিছু করতে হবে, আপনি চাইলে অনলাইনে সাবমিট করতে পারবেন ওই সেম অ্যাকাউন্টের সেম অ্যাপ্লিকেশনের উপর বেস করে। আপনাকে সেপারেট কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হবে না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আশা করি একদম বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং বুঝতেও পেরেছেন। তবে এটাও ঠিক যে আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন আপনার স্ত্রীর জন্য, এটা খুবই দুঃখজনক, আমরা সমবেদনা জানাচ্ছি। তবে আশা করি যে খুব শীঘ্রই আপনার এই দুঃখের বা কষ্টের অবসান ঘটবে এবং একটি ভালো দিন আপনার জন্য অপেক্ষা করছে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ অ্যাটর্নি জান্নাতুল রুমা। আমরা যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই সেটি হচ্ছে ডিভোর্স। যেহেতু সম্পর্ক আমাদের যদি নাই টিকে থাকে আমার স্পাউজের সঙ্গে, একজন ছেলের হতে পারে বা মেয়ের কারণে হতে পারে, স্বামীর কারণে হতে পারে, স্ত্রীর কারণে হতে পারে, যে কোনো কারণেই হোক না কেন এই বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের জন্য আমরা কোথায় যেতে পারি বা এক্ষেত্রে অ্যানালমেন্টটা কি হতে পারে, বা আপনি কিভাবে ডিভোর্স কেসটি আমরা শুরু করতে পারি, বা ডিভোর্সের বা বিবাহ বিচ্ছেদের জন্য কোনো লয়ারের প্রয়োজন আছে কি না, কেউ যদি তার স্পাউসকে খুঁজে না পায় সেক্ষেত্রে কি, নানান এই ধরনের প্রশ্ন আলোচনার মধ্যে দিয়ে আসতে পারে। তো ডিভোর্সের বিষয়টি নিয়ে যদি আপনি বিস্তারিত কথা বলেন, তাহলে যাদের মধ্যে এই সমঝোতা বা বিবাহটাকে শুধুমাত্র একটা চুক্তি হিসেবে আছে, শুধুমাত্র একটা সম্পর্ক ঠুনকো সম্পর্কের উপরে টিকে আছে, তারা যদি একটু আলাদা হতে চায়, কি প্রসেসে কোন পদ্ধতিতে যেতে পারে, আপনি যদি একটু বিস্তারিত আলোচনা করেন। ধন্যবাদ ভাই আপনাকে। সো ডিভোর্সের ক্ষেত্রে আমি যেটা মনে করি সবচেয়ে বেশি যে কমপ্লিকেশনটা অ্যারাইজ হয় কিংবা প্রসেসটার ক্ষেত্রে আননোন কিছু সিচুয়েশন অ্যারাইজ হয়, সেটা হচ্ছে কি যদি কারো যদি চাইল্ড থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার যখন স্পাউসের মধ্যে সেপারেশনটা চলে যাবেন তখন স্বাভাবিকভাবে কোর্ট জানতে চাইবে আপনার যে ছেলে মেয়ে রয়েছে তাদের কাস্টোডিটা কিভাবে ডিটারমাইন করা হয়েছে কিংবা তাদের যে সাপোর্টটা কে বহন করবে কিংবা কিভাবে বহন করবে, কিভাবে দেওয়া হবে, কাকে দেওয়া হবে, এই বিষয়গুলো অনেকাংশে জড়িত। তবে নর্মাল যে প্রসেসিং এ যদি কেউ সেপারেশনের দিকে যেতে চায় তাহলে সেই ক্ষেত্রে তাকে ফার্স্ট ডিটারমাইন করতে হবে যে কি সেই সেপারেশনটা কি কন্টেস্টেড হবে নাকি আনকন্টেস্টেড হবে। এটা মিনিংটা হচ্ছে কি তারা যদি সমঝোতার বেসিসে যদি কোনো রকম সেপারেশনে চলে যেতে চায়, ডিভোর্সে চলে যেতে চায়, তাহলে সেই ক্ষেত্রে এটা আনকন্টেস্টেড ডিভোর্স হিসেবে তাদেরকে কোর্টে অ্যাপ্লিকেশনটা ফাইল করতে হবে। আর তাদের কোর্টটা হবে অবশ্যই তাদের জুরিসডিকশনাল কোর্টে, এবং যে কোর্টে
ইনিশিয়ালি তাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে। অ্যাপ্লিকেশন ফাইল করার মাধ্যমে তাদের কেস স্টার্ট হবে এবং পরবর্তীতে যদি অপর পক্ষে যদি কোনো রকমের কোনো দাবি দেওয়া না থেকে থাকে, দাবি দেওয়া হতে পারে হয়তো চাইল্ড কাস্টডি, যেটা আমি একটু আগে বললাম, হয়তো হতে পারে চাইল্ড সাপোর্ট, হতে পারে কোনো রকমের ম্যারিটাল কোনো প্রপার্টি থেকে থাকলে এই ম্যারিটাল প্রপার্টি ইকুইটেবল ডিস্ট্রিবিউশনটা কিভাবে হচ্ছে, এই বিষয়গুলো যদি না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে সরাসরি ওয়েবার কিংবা কোর্টের যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছে সেটা কনসেন্টের মাধ্যমে তাহলে ডিভোর্সটা সাবমিট করতে পারে। এবং এটা অনেক ইজি প্রসেসে হয়ে থাকে, যেহেতু এতে কারো পক্ষের কোনো রকমের কোনো দাবি দেওয়া থাকে না কিংবা কোনো ইস্যু থাকে না সেক্ষেত্রে। বাট যদি কারো যদি কোনো ম্যারিটাল প্রপার্টি থেকে থাকে, সেই ম্যারিটাল প্রপার্টি যদি দুই পক্ষই যদি দাবি করে থাকে কিংবা ছেলে মেয়ে যদি থেকে থাকে, দুই পক্ষ যদি ছেলে মেয়ে দাবি করে থাকে, আবার সাপোর্ট চাইল্ড সাপোর্টটা যদি এক পক্ষ কম দিতে চায়, আরেক পক্ষ যদি এটা বাড়াতে চায়, তাহলে সেই ক্ষেত্রে ইস্যুগুলো চাইলে এটা সরাসরি কোর্টের মাধ্যমেও আপনি নিষ্পত্তি করতে পারেন, অথবা আপনারা চাইলে হাজব্যান্ড এবং ওয়াইফ চাইলে দুজনের মধ্যে একটা সেটেলমেন্ট, একটা এগ্রিমেন্ট রেডি করা যায়। সেই সেটেলমেন্ট এগ্রিমেন্টে দুজনের সমঝোতার ভিত্তিতে আপনারা মেনশন করতে পারেন কে কোন বিষয়টা চাইতেছে এবং কে কোন বিষয়টা এগ্রি করছেন। যদি আপনি বলেন আমার ইকুইটেবল যে আমার ম্যারিটাল যে প্রপার্টিটা হয়েছে সেই ম্যারিটাল প্রপার্টিটা আমরা 50-50% আমরা নিব, কিংবা যদি বলে থাকে যে কি এক পক্ষ নিবে আরেক পক্ষ বাই আউট করবে কিংবা যে ফিনান্সিয়াল যে প্রফিটটা হয়েছে সেটা দিয়ে দিবে, তাহলে সেটাও করা যায়। আবার অনেক সময় দেখা যায় সাধারণত যদি এক পক্ষ যদি বলে থাকে আমরা চাইল্ড কাস্টডিটা আমরা এক পক্ষ নিব, তাহলে সেক্ষেত্রে অপর পক্ষ হয়তো চাইল্ড সাপোর্টটা অপর পক্ষের কাছ থেকে চাইল্ড সাপোর্টটা চাইতে পারে এবং অপর পক্ষ হয়তো ভিজিটেশনটা চাইতে পারে। আর এই ইস্যুগুলো সাধারণত যদি তারা নিজেদের মধ্যে যদি কোনো রকমের সমঝোতা না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই উচিত কোন একজন লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ কিংবা কোন একজন কাউন্সিলরের মাধ্যমে বিষয়গুলোতে মেডিয়েট করা এবং হচ্ছে কি একটা সমঝোতায় যাওয়ার জন্য চেষ্টা করা। কারণ একটা সম্পর্কে যখন কোনো ছেলে মেয়ে থেকে থাকে, তখন সেই ক্ষেত্রে যদি আপনারা দুজন হাজবেন্ড এবং ওয়াইফ যদি কোনো একটা বিষয় নিয়ে লড়াই করেন, এটা ডেফিনেটলি একটা ছেলে মেয়ের উপর একটা মেন্টাল একটা প্রেশার ক্রিয়েট হয় এবং এটা সাইকোলজিক্যাল একটা এফেক্ট পড়ে থাকে। তো সেই ক্ষেত্রে যদি তারা দেখে যে তাদের প্যারেন্টসটা একটা ম্যাচিওর একটা সেপারেশনের দিকে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় অনেকাংশে সেই সাইকোলজিক্যাল ট্রমাটা কমে যায়। কারণ একটা প্যারেন্ট যখন সেপারেশনে যাচ্ছে, ডেফিনেটলি এটা চাইল্ডের মধ্যে এফেক্ট পড়ে। আবার দেখা যায় সেই সেপারেশনের মধ্যে ফাইটিং হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে মেন্টাল ট্রমাটা কিন্তু আরো বেড়ে যায়। তো বাচ্চার বেস্ট ইন্টারেস্টের জন্য অবশ্যই যদি কেউ সেপারেশনের চিন্তা করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা সবসময় সাজেস্ট করি কিংবা অ্যাডভাইস করি একটা সমঝোতার বেসিসে করার জন্য। বাট সমঝোতা যে সবসময় থাকবে তা না। যদি সমঝোতাই থেকে থাকে তাহলে হয়তো সেপারেশনে অনেকাংশে যাওয়া প্রশ্নে আসে না। বাট স্টিল যদি কেউ যদি কোনো ইস্যু থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটা কোর্টের মাধ্যমে নিষ্পত্তি করতে পারে এবং এটা কোর্ট হবে তার যে জুরিসডিকশনে কোর্ট রয়েছে এবং সেই জুরিসডিকশনে কোর্টের মাধ্যমে। এবং অনেকাংশে এটা অনেকেই চিন্তা করে থাকে সময়টা কতদিন লাগবে, কারণ এটাও একটা ফ্যাক্টর, কিংবা খরচের বিষয় আছে, কিভাবে খরচ হতে পারে, ইয়েস সেটাও একটা ফ্যাক্টর। তো সাধারণত যদি আপনার এই খরচ এবং সময়টা আমি বলবো, আপনি একটু কাস্টডির কথা বললেন, তাহলে এক্ষেত্রে আমার একটু একটা প্রশ্ন আছে যে লিগ্যাল কাস্টডি এবং ফিজিক্যাল কাস্টডির মধ্যে তফাৎটা কি? এইটার কি তফাৎটা? দেখুন, একটা বাচ্চা যখন কোন একজনের কাছে ফিজিক্যালি থাকবে, ফর এক্সাম্পল যদি মায়ের কাছে যদি ফিজিক্যালি বাচ্চাটা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে মা পাচ্ছেন ফিজিক্যাল কাস্টডিটা। বাট একটা বাচ্চা লালন পালনের সময় শুধুমাত্র থাকাটাই মেজর না, এছাড়াও কিন্তু বাচ্চা গ্রো আপের সময় আরো অনেক রকমের ডিসিশন নেওয়ার প্রয়োজন পড়ে। বাচ্চা কোন স্কুলে যাবে, বাচ্চার মেডিকেল ট্রিটমেন্টটা কিরকম হচ্ছে, বাচ্চার প্রোগ্রেসটা কিভাবে হচ্ছে। তো সেই ক্ষেত্রে বাচ্চার যে ডিসিশন মেকিং পাওয়ারটা, সেই ডিসিশন মেকিং পাওয়ারটা যখন থাকে তখন সেটা হচ্ছে কি লিগ্যাল কাস্টডি। সাধারণত যদি আপনার এখানে আরেকটা ইস্যু জড়িত, সেটা হচ্ছে কি আপনার জয়েন্টে হচ্ছে নাকি বা আপনার সোল কাস্টডিটা পাচ্ছে। যদি আপনার সোল ফিজিক্যাল কাস্টডি থাকে, ইট মিনস হচ্ছে কি বাচ্চা আপনার কাছে থাকবে। আবার যদি থাকে কোর্ট যদি ইস্যু করে থাকে যে কি আপনার জয়েন্ট ফিজিক্যাল কাস্টডি থাকবে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা কিছুদিন মায়ের কাছে থাকবে, কিছুদিন বাবার কাছে। আবার যে লিগ্যাল কাস্টডিটা সেটাও হতে পারে সোল, আবার হতে পারে এটা
জয়েন্ট। যদি সোল থেকে থাকে তাহলে সেক্ষেত্রে যার কাছে সোল কাস্টডিটা থাকবে, লিগ্যাল কাস্টডি, সেই হচ্ছে কি ডিসিশন মেকিং পাওয়ারটা অথরাইজ ডিসিশন মেকিং পাওয়ারটা তার কাছে থাকে। আবার যদি জয়েন্ট লিগ্যাল কাস্টডি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাবা মা দুইজনকেই সমঝোতার বেসিসে তাদের বাচ্চার যে ডিসিশন গুলা নিতে হয়, বাচ্চার এই যে স্কুলিং, বাচ্চার মেডিকেল, এই টাইপের যে ডিসিশন গুলা নিতে হয় তাদেরকে অবশ্যই সমঝোতার উপর বেস করে কিন্তু তাদেরকে এই ডিসিশনটা নিতে হবে। তো এক্ষেত্রে আমরা যেটা বুঝলাম যে লিগ্যাল কাস্টডি এবং ফিজিক্যাল কাস্টডির বিষয়টা, তো যেটা আমরা বলছিলাম যে কত সময় লাগতে পারে বা কি পরিমাণ অর্থ খরচ হতে পারে, বা কেউ যদি ডিভোর্স ফাইল করে বা সমাপ্ত হয় তাহলে সেক্ষেত্রে ডিভোর্স পেপারগুলো কিভাবে পেতে পারে? যদি আমি একটু আগে যেটা বলছিলাম কন্টেস্টেড আনকন্টেস্টেড, এটা সাধারণত আপনার প্রসেস দিয়ে হচ্ছে কি, যদি কেউ হয়তো এক পক্ষ এটা ইনিশিয়েট করেছেন, অ্যাকশন নিয়েছেন ডিভোর্সের জন্য, এবং পরবর্তীতে যদি অপর পক্ষ যদি এতে কোনো রকমের ইস্যু ক্রিয়েট না করে থাকে কিংবা কোনো রকমের দাবি দেওয়া না থেকে থাকে, এটা কিন্তু হয়তো কন্টেস্টেড হিসেবে শুরু হয়ে যায়, কিন্তু দেখা গিয়েছে এটা আনকন্টেস্টেড হিসেবে কোর্ট থেকে হয়তো নিষ্পত্তি পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে সময় যত কম লাগবে আপনার খরচটাও আলটিমেটলি অনেক কমে যায়। আর এই ক্ষেত্রে খরচটা আসলে দু রকমের, একটা হচ্ছে কি আপনার কোর্টের ফিটা, আর একটা হচ্ছে কি আপনার আপনি যে অ্যাটর্নি কিংবা যার মাধ্যমে আপনি করবেন সে তার ফিটা। তো সেক্ষেত্রে কোর্টের ফিটা অবশ্যই ডিটারমাইন হয়ে থাকে, এটা কোর্টের নির্দিষ্ট যে চার্ট রয়েছে ফি চার্ট সেটার মাধ্যমে ডিটারমাইন হয়ে থাকে। যেমন আপনি একটা যদি আপনি ইনিশিয়ালি আপনার কেসটা স্টার্ট করার জন্য আপনার একটা নির্দিষ্ট ফি হয়েছে, অনেক খুব যে বেশি তা না, সাধারণত এটা $215 প্লাস হচ্ছে কি টেক্সটা। তো এইভাবে আপনার এটা স্টার্ট হয়ে থাকে এবং পরবর্তীতে যা যে ডকুমেন্ট সাবমিট করতে হয়, তো সেক্ষেত্রে কিছু অল্প অল্প ফি রয়েছে কোর্টের জন্য, যেটা সাধারণত অ্যারাউন্ড 400 প্লাস হতে পারে সব মিলিয়ে। এছাড়াও হচ্ছে কি আপনি এটা হচ্ছে কি যদি আপনি আনকন্টেস্টেড ফাইল করে থাকেন, যেটাতে আপনার সময়ও কম লাগছে কিংবা যেটাতে আপনার খরচটাও কম হচ্ছে, বাট যদি একটা বিষয় কন্টেস্টেড হয়ে থাকে, স্বাভাবিকভাবে আপনি একটা ইস্যু কোর্টে একটা অ্যাপ্লিকেশন করেছেন, পরবর্তীতে কোর্ট থেকে ডেট দেওয়া হলো, সেই ডেটে যদি দেখা গিয়েছে আপনার যিনি স্পাউস রয়েছেন তার কিছু দাবি দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কোর্ট দেখা গেলো আরেকটা ডেট দিল এটা ডিসিশনের জন্য, এর পরবর্তীতে দেখা গেলো আবার আরেকটা বিষয়ের উপরে আপনাদের প্রবলেম হয়েছে, সেটার উপর আরেকটা ডেট দিচ্ছে। তো এইভাবেই করে দেখা যায় যখন কোনো একটা বিষয় কন্টেস্টেডে দাঁড়ায় তখন সেই ক্ষেত্রে এটা অনেকাংশে সময়ও অনেক বেশি লাগে, কারণ এটা স্বাভাবিকভাবে একটা কোর্টের প্রসেসে যায় এবং কোর্ট তার সময় অনুযায়ী কিংবা যার ইস্যুগুলার টোটালি ডিসাইড না হওয়া পর্যন্ত সেটা আসলে করতে পারে না, ডিসিশনটা দিতে পারে না। তো সেই ক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগে এবং ইচ অ্যান্ড এভরি টাইম আপনি যখন কোর্টে আপনার অ্যাপিয়ার হচ্ছেন, যদি আপনি কোন একজন অ্যাটর্নির মাধ্যমে অ্যাপিয়ার হচ্ছেন, স্বাভাবিকভাবে আপনাকে একটা ফি দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে সময়টাও বেশি লাগছে, হয়তো ফিটাও একটু বেশি লাগছে, বাট এক্স্যাক্টলি বলা যায় না। তো অবশ্যই কন্টেস্টেড ক্ষেত্রে ফিটাও বেশি লাগবে, সবকিছু সময়টাও অনেকটা বেশি লাগে, বাট যদি এটা আনকন্টেস্টেড হয়ে থাকে তাহলে সবকিছুতে একটু সময়ও কম লাগে এবং ফি কিংবা যে ফিনান্সিয়াল লায়াবিলিটিটাও অনেকাংশে কম। তার মানে সমঝোতার ভিত্তিতে যদি বিষয়টা নিষ্পত্তি করা যায় সেটা সময় যেমন কম, অর্থ ব্যয়ও কম, সবকিছুতেই কম, এটার একটা সুবিধা, তাই তো? তো অ্যাটর্নি জান্নাতুল রুমা, আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাঁধা, সময়ের সীমানা টপকানো কঠিন ব্যাপার, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। আমি জানি আপনি অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততা সত্ত্বেও বা ব্যস্ততা উপেক্ষা করে আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং আজকে খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আমরা কথা বলেছি এবং এই দুটো বিষয় সম্পর্কে আপনিও বিস্তারিতভাবে বলেছেন, দর্শকদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ আপনাকে, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলেছি, একটু আগে সব কথাগুলো বলেছি যে অনেকেই আমরা ভিসা পেয়ে থাকি, ট্যুরিস্ট ভিসা পেয়ে থাকি, সেটা হতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা হতে পারে আমাদের আমেরিকার ক্ষেত্রে হতে পারে বা অন্য কানাডার বা উন্নত দেশের ক্ষেত্রে হতে পারে। ভিসা পেলে যদি আমি ব্যবহার না করি কিংবা অনেক পর দেরিতে যদি যাই সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা, পরবর্তীতে ভিসা পেতে সমস্যা আছে কিনা, সেই ধরনের বিষয়টি নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলেছি এবং বিষয়টি আমাদের সামাজিক অবক্ষয়ের কারণেই হোক বা মূল্যবোধের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, আমরা আমাদের নিজেদের বা বাপদাদাদের আমলে যেটা আমরা দেখেছি দিনের পর দিন, বছরের পর বছর আমরা কনজুগাল লাইফ লিড করেছি, কিন্তু ইদানিং এই বিষয়টা
একটি ব্যাধিতে পরিণত হচ্ছে বলে আমরা আশঙ্কিত। সে কারণেই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি যে ঝুলিয়ে না রেখে কীভাবে এই বিষয়গুলোকে নিষ্পত্তি করতে পারি। আশা করি আজকের অনুষ্ঠান যে আলোচনাগুলো হয়েছে সেগুলো আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।